ব্যবসায়ীদের বাঁচানোর জন্য সরকারের চেষ্টা উদ্যোগ, অথচ মানুষকে বাঁচাতে হবে তার জন্য সেই উদ্যোগ নেই। এই অর্থনীতি তো শেখ হাসিনা সরকারের সময় ছিল। ফ্যাসিবাদ ফ্যাসিবাদ আমরা বলছি, সেই ফ্যাসিবাদ শেখ হাসিনা কেন কায়েম করেছিল এ কথা কি আমরা ভাববো না? ফ্যাসিবাদ তো শেখ হাসিনাকে কায়েম করতে হয়েছিল এই কারণেই যে বাংলাদেশের যারা বৃহৎ পুঁজিপতি, সেই বৃহৎ পুঁজিপতিদের অবাধ মুনাফার লাভের সুযোগ পরিবেশ যেন এদেশে তৈরি করে দেওয়া যায়, এই জন্যই তো তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল। 90-এর পরে যারা শাসন ক্ষমতায় এসেছেন, সেই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, যেমন 90-এর পরে তারা শাসন ক্ষমতায় ছিলেন, তেমনি স্বাধীনতার 53 বছরে যারা শাসন ক্ষমতায় ছিলেন, তারা কেউই এদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যে শিক্ষা ব্যবস্থা, এদেশের মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থার পথে হাঁটেননি। আমরা 62 শিক্ষা আন্দোলনের কথা জানি, আমরা 1971-এর মহান মুক্তিযুদ্ধের কথা জানি। তাহলে সেই সমস্ত গণ আন্দোলনে, 69-এর গণ অভ্যুত্থানে যে শিক্ষার যে দাবি উঠেছিল, সেই দাবি এই শাসক গোষ্ঠী মানেনি। এই শাসক গোষ্ঠী তারা সেই দাবিকে পাশ কাটিয়ে গিয়েছে। স্বাধীনতার 53 বছর পরে যখন বৈষম্য বিরোধী এত বড় একটা জুলাই গণ অভ্যুত্থান হলো, সেই জুলাই গণ অভ্যুত্থানের পরেও দেখলাম যে এই গণ অভ্যুত্থান নিয়ে, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতেও অতীতে যেমন শাসক গোষ্ঠী হেসেছে, আজকের দিনেও অনেক গাল ভরা কথা শুনছি, অনেক সংস্কারের কথা শুনেছি। আপনারা আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকেও শুনলেন যে শিক্ষা সংস্কার যে কমিশন, আসলে আন্দোলন করলো তো ছাত্ররা, রক্তাক্ত হলো ছাত্ররা, জনতা তার পাশে এসে দাঁড়িয়েছে, জনতাও সম্মিলিতভাবে প্রাণ দিয়েছে, কিন্তু শিক্ষার্থীদের সেই দাবি কি আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, গণ অভ্যুত্থানের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, তারা কি সেটাকে কর্ণপাত করছেন? তারা সেই দাবিতে কিন্তু কর্ণপাত করছেন না। শিক্ষার্থীদের এই যে শিক্ষার দাবি, শিক্ষাঙ্গনের যে গণতান্ত্রিক পরিবেশের দাবি, সেই দাবিকে কিন্তু আজকে মানা হচ্ছে না। বন্ধুগণ, ছাত্র রাজনীতি বন্ধের একটা পায়তারা শুরু হয়ে গেছে এবং এখানে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। ছাত্র রাজনীতি করা বা না করা এটা তো একটা সাংবিধানিক অধিকার, আমি কি করব কি করব না। ছাত্র রাজনীতি তো আমার একটা অধিকার, তাহলে সেই জায়গা থেকে কোনো প্রতিষ্ঠানই পারে না যে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া। এর সাথে এই পায়তারা করেছিল, কিন্তু সেটাই করতে পারেনি। পাকিস্তানের 22 পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ লড়াই করেছিল, আর এখন 21টা পরিবার তৈরি হয়েছে যারা 5,000 কোটি টাকার সম্পদের বেশি মালিক, এবং দেশের টাকা বিদেশে লুটপাট হয়, দেশের টাকা বিদেশে পাচার হয়। ফলে দেশ গরিব বলে শিক্ষার সুযোগ নাই, এ কথা ঠিক নয়। দেশ গরিব বলে মানুষ চিকিৎসার সুযোগ পায় না, এ কথা ঠিক না। বরং বাংলাদেশে একটা অর্থনৈতিক নিয়ম চলে, যে নিয়মের কারণেই বেশিরভাগ মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করতে হয়, আর অল্প কিছু মানুষের স্বার্থে, বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থে, পুঁজিপতিদের স্বার্থে, লুটেরাদের স্বার্থে এখানকার সমস্ত নিয়ম কানুন হয়। এ কথা আমাদের বন্ধুরা যদি না ভাবে, তাহলে আমরা হয়তো জীবন দেব। আত্মত্যাগ তো বাংলাদেশের যুবক তরুণরা বহুবারই দিয়েছে, কিন্তু কেন মুক্তি হলো না সেই কথা আজকে, সেই প্রশ্ন আমাদের তুলতেই হবে। সেই মুক্তি হলো না এই কারণেই, এই অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থায় ফ্যাসিবাদ কায়েম করেছিল, এ কথা আমাদেরকে ভাবতেই হবে। বন্ধুগণ, আমরা আজকে দেখছি আরেকটা কথা হচ্ছে, এতগুলো বিস্তারিত আলোচনা যাব না। সংবিধানকে যদি শুধুমাত্র ফ্যাসিবাদ হাতিয়ার হিসেবে ভাবেন এবং 72-এর সংবিধানকে যদি ভাবেন, তাহলে আমরা বলতে চাই যে 72-এর সংবিধান দিয়েই এখানকার পুঁজিপতিরা তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারে নাই। 72 সালে সংবিধান প্রণয়ন করার পর 74 সালে মাত্র 2-3 বছরে সংবিধানের 4টা সংশোধনী তাদেরকে করতে হয়েছে, এবং একদলীয় বাকশাল তাদেরকে কায়েম করতে হয়েছে, এবং গত 53 বছরে সংবিধানের 17টা সংশোধনী করতে হয়েছে। শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া প্রত্যেকটা সংশোধনী শাসক গোষ্ঠী তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সংবিধান সংশোধন করেছে।